এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করতে চায় ইলেকশন কমিশন। অর্থাৎ স্বাভাবিকভাবে জাতীয় নির্বাচনের মতো সব স্থানীয় সরকার নির্বাচনেও সেনা মোতায়েনে আইনি সুযোগ রাখতে সংশ্লিষ্ট আইনগুলো সংশোধনের সুপারিশ চূড়ান্ত করেছে ইলেকশন কমিশন। একই সঙ্গে দ্বৈত নাগরিক এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, এমন বিধান যুক্ত করে প্রস্তাবও চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্ত ভালো হলো না খারাপ হলো? না, প্রথমত এটা তো এখনো সিদ্ধান্ত নয়, এটা প্রস্তাব, এটা একটা প্রস্তাব। তবে এই প্রস্তাবের ভালো মন্দ অনেক কিছুই এখনো বিচার বিশ্লেষণের সুযোগ আছে। আমরা আশা করি যে সরকার সেগুলো বিচার বিশ্লেষণ করবে। এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে যে সমস্যাটা আমরা দেখতে পারি, এমপিওভুক্ত শিক্ষকদের কিন্তু রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছে। আমাদের স্বাভাবিক নিয়মে আমাদের যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারী আছেন তারা কিন্তু রাজনীতি করতে পারেন না, এবং অবসরের পর একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তারা কোনো নির্বাচনে অংশ নিতে পারেন না। কিন্তু এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু সেইটা আমি যতদূর জানি যে সেই বাধাটা নেই। ওনারা অ্যাসেম্বল করতে পারেন, সংগঠনের সাথে যুক্ত হতে পারেন, বা রাজনৈতিক দলের পদবিও গ্রহণ করতে পারেন। তো কেউ যদি বিষয়টা এরকম হয় তাহলে আপনি একদিক থেকে রাজনীতি করার সুযোগ দিবেন, আবার আরেক দিকে তাদেরকে নির্বাচন করতে দিবেন না। এটা আসলে এক ধরনের সাংঘর্ষিক নীতি হয়। তাহলে এই বিষয়ে একটা পরিষ্কার অবস্থানে সরকারকে আসতে হবে। তবে এখানে ইসির যে কনসার্নের জায়গাটা সেটাও আবার বিবেচনায় নেওয়া উচিত আমি মনে করি। কারণ সেই কনসার্নের জায়গাটা হচ্ছে যে আপনার এমপিওভুক্ত শিক্ষকরাই কিন্তু আসলে বিভিন্ন নির্বাচনে প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার এ ধরনের দায়িত্বগুলো পালন করে থাকেন। তো এবং সেটা স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন সব জায়গাতেই। তো যেনারা আসলে নির্বাচনী দায়িত্ব পালন করেন তেনারাই যদি নিজে নির্বাচনে অংশগ্রহণ করেন বা তার সহকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করে, সেখানে পক্ষপাত দুষ্টতার একটা সুযোগ তৈরি হয়। তো এই বিষয়গুলো এই পুরো বিষয়টাই সমাধানটা কি হতে পারতো তাহলে? এটার আসলে এমপিওভুক্ত শিক্ষকদেরকে আসলে সরকারি কর্মচারী হিসেবে গণ্য করা হবে কিনা, প্রথমত আগে এই বিষয়টা মীমাংসা হওয়া দরকার। এইটা মীমাংসা হলে তাহলে অন্যান্য সরকারি কর্মচারী যারা আছে তাদের ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে সরকারি কর্মচারী আমরা যদি বলি তাহলে ফ্যাসিলিটি তো ওইদিকে দিতে হবে, তাই না? ফ্যাসিলিটিস তো সরকার তাদেরকে কিছু দেয়, এমন তো না যে একেবারে কোনো ফ্যাসিলিটিস দেয় না। সরকার তো আপনার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পেনশন, সেটা অন্য আলোচনা, কারণ সেটার জন্য রাষ্ট্রের একটা বাজেটের প্রয়োজন আসবে। এখন আবার এই দাবিটা আসতে পারে যে তাদেরকে যদি সরকারি কর্মচারী হিসেবে গণ্য করা হয় তাহলে তাদেরকে কেন সরকারি অন্য কর্মচারীদের মতো সব সুযোগ সুবিধা দেওয়া হবে না। সো এগুলো সরকারের আর্থিক সক্ষমতা সরকার বিবেচনা করে দেখবে। পাশাপাশি তাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে যে প্রয়োজনীয় আইনগুলো আছে, এটা আমার মনে হয় যে একাধিক আইন এক্ষেত্রে সংশোধন করার প্রয়োজন হতে পারে। কারণ এইটা আদারওয়াইজ এটা নিয়ে কিন্তু বিতর্কটা থেকে যাবে। এটা আর একটা জিনিস যেটা দ্বৈত নাগরিকদের ক্ষেত্রেও যেই কথাটা বলা হয়েছে, এটাও কিন্তু আপনার খুবই একটা ঝুঁকিপূর্ণ প্রস্তাবনা। আমার ব্যক্তিগত মতামত যদি আপনি বলেন, ঝুঁকিপূর্ণ এই অর্থে যে আপনি দ্বৈত নাগরিকরা পার্লামেন্টে নির্বাচনে অংশ নিতে পারবেন না, কারণ পার্লামেন্ট রাষ্ট্রের নীতি নির্ধারণী একটা জায়গা। সেখানে আপনার রাষ্ট্রের আইন প্রণয়ন করা হয়, রাষ্ট্রের অনেক নীতি নিয়ে আলোচনা হয়। কিন্তু আপনার স্থানীয় সরকার নির্বাচন তো একটা সেবামূলক প্রতিষ্ঠানে সেবা দেওয়ার জন্য ওনারা আসবেন। এখন একজন যদি দ্বৈত নাগরিকত্ব যারা আছেন তিনি যদি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, তাহলে বাংলাদেশে অনেক প্রবাসী বাংলাদেশি আছেন যারা বিদেশে আছেন, যারা দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছেন, তারা কিন্তু তাদের যদি আগ্রহ থাকে তারা কিন্তু আসলে এই সেবা দেওয়ার সুযোগটা তারা পাবেন না। তার মানে যেই লেন্স দিয়ে আমরা জাতীয় নির্বাচনকে দেখছি, সেই লেন্স দিয়ে আমরা স্থানীয় সরকার নির্বাচন দেখে আমরা যদি দ্বৈত নাগরিকত্ব যারা আছে তাদেরকে বাদ দিয়ে দিই তাহলে ডিসিশনটা ঝুঁকিপূর্ণ হয়। না, দ্বৈত নাগরিকদেরকে বাদ দেওয়া না, এটা হলো যে আপনার বঞ্চিত করার মতো এক ধরনের। কারণ বাংলাদেশের অসংখ্য মানুষ কিন্তু আমি একটু মতামত নেওয়ার চেষ্টা করি। এবং মোশাররফ হোসেন, আমন্ত্রণ আপনাকে, আপনার অভিজ্ঞতা থেকে বলবেন আসলে এখন সবার চোখ এই স্থানীয় সরকার নির্বাচনের দিকে, এবং ইলেকশন কমিশন তারা তাদের দিক থেকে সুপারিশ যা চূড়ান্ত করেছে সেগুলো শেয়ার করছিলেন সাংবাদিকদের। তার ভিতরে দুটোতে আমাদের চোখ আটকালো। তিনি বলেছেন দ্বৈত নাগরিক এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। আমরা সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ মজুমদারের বক্তব্য শুনছিলাম, আপনার অবজারভেশনে জানতে চাই, একজন রাজনীতিবিদ হিসেবে আপনি নিজে এই সুপারিশটাকে সমর্থন করেন কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহালোচক ও দর্শকদের আমি শুভেচ্ছা জানাই। আসলে এই যে প্রসঙ্গটি আজকে আলোচনা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনে এমপিভুক্ত শিক্ষকরা বা দ্বৈত নাগরিকত্বের অংশগ্রহণ করতে পারবেন কি, জি, এটা এখন তো একটা স্পষ্ট যে সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব অংশগ্রহণ করতে পারে। কিন্তু এখানে এমপিভুক্তদের এখন কিন্তু যে প্রচলিত যে আইন আছে সেই আইনে পারে, কিন্তু এখানে কিন্তু একটা ন্যায্যতারও ব্যাপারও আছে বলে আমি মনে করি। কারণ আপনি দেখেন, তারা কিন্তু এমপিভুক্ত শিক্ষক যারা আছে তারা কিন্তু 100% স্যালারি এখন গভর্নমেন্টের কাছে পান। জি, সুতরাং তারা কিন্তু একটা বেনিফিশিয়ারি আছে। তারপর দেখবেন তারা রিটায়ার্ডের পর এখন একটা ভাতাও কিন্তু তারা পায়, এককালীন একটা টাকা তারা কিন্তু পায়। সুতরাং এই ক্ষেত্রে তাদের একটা অ্যাডভান্টেজ আছে। তাইলে অন্য যারা প্রার্থী হবেন সাধারণ নাগরিক, যেমন আমি ধরেন যদি আমি ক্যান্ডিডেট হই, তাহলে আমার তো কিন্তু এই অ্যাডভান্টেজটা নাই, আমি কিন্তু সরকারের কাছ থেকে কোনো বেনিফিট পাচ্ছি না। সুতরাং এই জিনিসটা কিন্তু একটা বিশদ আলোচনার দাবি রাখে, এবং আমি মনে করি এই ব্যাপারগুলি নিয়ে স্টক হোল্ডার অর্থাৎ যে রাজনৈতিক দলগুলি যারা ইসিতে নিবন্ধনকৃত, এদের একটা ঐক্যমতে আসা কিন্তু প্রয়োজন। নির্বাচন কমিশন যদি এককভাবে সিদ্ধান্ত নেয়, সেটা যদি রাজনৈতিক দলগুলি সমর্থন না করে, তাহলেও কিন্তু এখানে একটি সংকট দেখা দিতে পারে। আরেকটি সংকট কিন্তু এখানে অলরেডি এখন হয়ে যাবে, যদি রাজনৈতিক দলগুলির সাথে আপনি আলোচনা বা কিভাবে করবেন। কারণ স্থানীয় সরকার নির্বাচন তো নির্দলীয় হবে, এখানে তো কোনো দলীয় নির্বাচন হবে না। এই প্রশ্নগুলি রেখে কিন্তু আমাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে হবে এবং এর সিদ্ধান্তগুলি নিতে হবে। তা আমি মনে করি এই প্রস্তাবটা উত্থাপিত হয়েছে। রাজনৈতিক দল, যারা সুশীল সমাজ অথবা যারা এই নির্বাচনের স্টক হোল্ডার, তাদের কি মতামত আছে আমাদের সেই দিকে অপেক্ষা করা উচিত মনে করেন? হ্যাঁ, যদি এখানে বলা হচ্ছিল এই সমস্ত সুপারিশ মন্ত্রণালয়ে পাঠাবে ইসি, এবং তারা নিজেরা বলছে যে এটা পুরোটাই সরকারের সিদ্ধান্ত, তার মানে এখানে বোঝা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডারদের সঙ্গে হয়তো আলাদা করে ওইভাবে বসা হবে না, হলে হয়তো অন্য কোনো আইডিয়া এখান থেকে বেরিয়ে আসতে পারে। আমি আলাদিন মোহাম্মদ ছোট করে এই বিষয়টা একটু জানতে চাই, যাদের ডুয়েল সিটিজেনশিপ আছে, দ্বৈত নাগরিকত্ব যাদের আছেন, তারা আসলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না, এরকমও একটা সুপারিশ করা হয়েছে। এমপিভুক্ত শিক্ষক প্রসঙ্গটা বাদ দিই, শুধুমাত্র এই ইস্যুতে আপনারা একমত কিনা বা আপনাদের কোনো অবজারভেশন আছে কিনা? আপনাকে ধন্যবাদ। দেখেন, আমি আমার রাজনৈতিক দল পক্ষ থেকে ডায়াসপোরা সেল আছে, সেই সেলের সম্পাদক হিসেবে কাজ করছি এখন। এবং আমি দেখতে পেয়েছি যে সারা বিশ্বে বিভিন্ন প্রান্তে বাংলাদেশিদের মাঝে বাংলাদেশ নিয়ে যে আবেগ, হ্যাঁ, এবং বাংলাদেশ নিয়ে যে উচ্ছ্বাস, এবং তারা বাংলাদেশের উন্নয়নে প্রতিনিয়ত অবদান রাখছেন বলতে আপনি দেখবেন যে যিনি যে গ্রামের অধিবাসী, ওই গ্রামে তার জন্ম ছিল, হয়তোবা তিনি সেখান থেকে আপনার বিদেশে চলে গিয়েছেন, থিতু হয়েছেন, সেখানকার ওই গ্রামের যে যারা আপনার পিছিয়ে পড়া মানুষ, পিছিয়ে পড়া প্রতিষ্ঠান, অবকাঠামো উন্নয়নে কিন্তু প্রবাসীদের, বিশেষ করে আপনার দ্বৈত নাগরিক হওয়ার মতো যাই আপনার নাগরিকরা আছেন বিদেশে, বিশেষ করে যারা মূলত উন্নত বিশ্বের নাগরিক, তারা কিন্তু অনেক ভূমিকা পালন করেন। বাংলাদেশের কিছু কিছু এলাকায় আপনি যদি মাদারীপুর বলেন, ফরিদপুর বলেন, ও পাশে সিলেট বলেন, নোয়াখালীর কোম্পানিগঞ্জ বলেন, এখানে কিন্তু একটা ক্লাস্টার জনগণ কিন্তু এরা একই সাথে বাংলাদেশ এবং বিদেশে দুইটাকে নিজের বাড়ি মনে করে এবং দুইটাকেই সমান আপন মনে করে। সেক্ষেত্রে আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনের যেই মানে এসেন্স, বর্তমানে বাংলাদেশের রাজনীতি এমন হয়ে গিয়েছে যে আপনার যারা সংসদ সদস্য তারা স্থানীয় সরকারের মতো ভূমিকা পালন করে, আবার স্থানীয় সরকারের যারা সদস্য আছে তারাও আসলে সংসদ সদস্যদের মতোই আচার আচরণ করে। কিন্তু স্থানীয় সরকার তো মূলত সেবামূলক আপনার ব্যবস্থা, সেই সেবামূলক ব্যবস্থা যদি সত্যিকার অর্থে একটা স্বাধীন স্বতন্ত্র স্থানীয় প্রশাসন এবং স্থানীয় সরকার সমন্বয় করে কাজ করতে চায়, আমার মনে হয় মানে সামগ্রিক বিবেচনা এবং বাংলাদেশের যে ভবিষ্যৎ, যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যে আছে ডায়াসপোরা কমিউনিটি, তাদেরকে যদি আমরা মূলধারে ইনভলভ করতে চাই, তাহলে আমাদেরকে অন্তত স্থানীয় সরকার নির্বাচনে দ্বৈত নাগরিকদেরকে এক্সক্লুড করা বিধান থেকে বের হয়ে আসা উচিত। কারণ হলো যে এটা শুধুমাত্র আজকের দিনের ব্যাপার না, এটা আমাদের ইন্টারনাল সিকিউরিটির প্রশ্ন না। প্রশ্নটা হলো যে আমার দেশের কোনো নাগরিক একই সাথে সে যদি আপনার আরেকটি বেটার
একটা দেশের নাগরিক, বেটার বলতে ইকোনমিক্যালি সমৃদ্ধ দেশের নাগরিক হতে পারে, সেই মানুষটাকে কিন্তু আমি এক্সক্লুড করার মাধ্যমে কিন্তু আমার সক্ষমতা, আমার তার মানে সীমা আমরা কিন্তু যদি আমি ধরে ছোট রাখি করি। যে মালয়েশিয়া বা অন্য কোনো গুরুত্বপূর্ণ দেশের সেখানকার যে ডায়াসপোরা, সেখানকার যে কমিউনিটি, সেখানে যেই নেতৃত্ব দিচ্ছেন তার যদি বাংলাদেশের নাগরিকত্ব থাকে, তিনি এখানে যদি সেই নির্বাচনে অংশ নেন, সেই এক্সপিরিয়েন্সটা এখানেও শেয়ার করতে পারেন, একটা চেইন তৈরি হয়, তাই তো? জি, আমাদের কাছে মনে হয় শুধু মূলত দ্বৈত নাগরিক সেই দেশগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। আপনি জানেন বাংলাদেশ কিন্তু রেসিপ্রোসিটি মানে দ্বৈত নাগরিকত্ব দেয়। যেমন মালয়েশিয়ায় কিন্তু যে মালয়েশিয়ার নাগরিক হয় সে একই সাথে বাংলাদেশের নাগরিক হতে পারে না, বাংলাদেশের নাগরিকত্ব আপনার ত্যাগ করে মালয়েশিয়ার নাগরিকত্ব গ্রহণ করতে হয়। মধ্যপ্রাচ্যের ক্ষেত্রেও অনুরূপ অবস্থা। ইভেন আমরা যদি পূর্ব এশিয়া বলি, এশিয়ার বেশিরভাগ দেশেরই একই অবস্থা। মূলত দ্বৈত নাগরিকত্ব আমরা দেখি আপনার ইউরোপ এবং আপনার নর্থ আমেরিকায়। এখন ইউরোপ এবং নর্থ আমেরিকা চিন্তা করলে আমাদের অর্থনীতির লাইফ লাইন কিন্তু আপনার ইউরোপ এবং নর্থ আমেরিকায়, আমরা এক্সপোর্ট প্রোডাক্টস বলি। বুঝতে পারছি, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আমি বিরতিতে যাওয়ার আগে একটা বিষয় একটু স্পষ্ট হয়ে নেওয়ার চেষ্টা করি। এবার মোশাররফ হোসেন, আমরা শিরোনাম করছিলাম প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে। তিনি একটা ইঙ্গিত দিয়েছেন যে মন্ত্রিসভায় রদবদলের একটা আভাস তিনি দিয়েছেন, কারো কর্মদক্ষতায় সন্তুষ্ট না হলে পরিবর্তন করতে পারেন প্রধানমন্ত্রী। এটা প্রধানমন্ত্রী অনেক আগেই বলেছেন যে এখানে কাজ করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে, এবং ওই 180 দিনের একটা মনিটরিং প্রসেস তো থাকবেই। আপনি কি একটু বলতে পারেন কি ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত আসলে মানে কোনো রকম আভাস পাওয়া যাচ্ছে কিনা যে পরিবর্তনটাই হবে, যদিও এটা অনেক আগে হয়ে যায় তারপরও? আমি আসলে যে কথা বলতে চাই, দেখেন বাংলাদেশের এখন কিন্তু কনস্টিটিউশন অনুসারে প্রধানমন্ত্রী এখতিয়ার কাকে উনি মন্ত্রিসভায় নেবেন, কাকে নেবেন, এটা তার সম্পূর্ণ তার নিজস্ব এখতিয়ার ব্যাপার। হ্যাঁ, তবে এখানে একটা যখন সংসদীয় গণতন্ত্র যেটা সংসদের কাছে মাননীয় সংসদ সদস্যরা দায়বদ্ধ, বিশেষ করে মন্ত্রীরা তো আরো বেশি। তো সেই ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছে আমি 6 মাসের একটা ট্রায়াল মন্ত্রিসভা করেছি। যারা সক্ষমতার পরিচয় দেবে তারা থাকবে, যারা পারবে না তারা থাকবে, এটাই তো স্বাভাবিক। এখন দেখা যাক যে মাননীয় প্রধানমন্ত্রী আগামী দিনে কি সিদ্ধান্তটা গ্রহণ করে এই ব্যাপার। আর আমি একটু আলাউদ্দিন মাহমুদের সাথে একটা জিনিস আমি আরেকটু যোগ করতে চাই। সেক্ষেত্রে হলো, দেখবেন লোকাল গভর্নমেন্টে আমাদের যারা প্রতিনিধি, এরা কিন্তু একটা সার্বক্ষণিক সবসময় একটা কাজের মধ্যে থাকতে হয়, জনগণের সাথে অ্যাটাচড থাকতে হয়। তো এখানে যদি আপনার যৌথ নাগরিকত্ব যাদের আছে তাদেরকে যদি এখানে দেন, তাহলে সার্বক্ষণিক যে একটা সেবা জনগণ পাওয়ার কথা, সেই সেবাটা পাওয়ার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ দেখা দেবে কিনা, এটাও কিন্তু আমাদের ভাবতে হবে।